প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এবার শুনুন হাসিনা মোদির বন্ধুত্ব বিশ্বের রোল মডেল। দিল্লির আদালতের রায় মোতাবেক ভারতে নাকি 3 কোটি বাংলাদেশি অবস্থান করছে। তাছাড়া আসাম থেকে 2 কোটি মুসলিমকে বিতরণের প্রক্রিয়া শুরু। এইসব উদ্দেশ্যকে সামনে রেখে হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখার আশ্বাস দিয়ে দুই পক্ষের সমঝোতায় শুরু হয়ে গেল এবার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেশের সকল সম্পদ লুট করার পরিকল্পনা। ভারত বনে গেল হাসিনার পরম বন্ধু, বন্ধুত্ব বিশ্বের রোল মডেল। ভারত সরকার পেয়ে গেল আসল মৌকা। পোশাক শিল্প, বাংলাদেশিদের রেমিট্যান্স, বাংলাদেশের জিডিপি দেখে ঈর্ষান্বিত ও দিশেহারা হয়ে উঠল ভারত। বাংলাদেশকে ভুটান, সিকিমের মতো অকার্যকর দেশে পরিণত করার জন্য হাসিনার সাথে সলা পরামর্শ করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুসংগঠিত সেনাবাহিনীকে ধ্বংস করে আগ্রাসী দেশের আসল স্বার্থ উন্মোচন হয়ে গেল। দেশের সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত করে খুলে দিয়ে অবাধে মাদকদ্রব্য, হিরোইন, গাঁজা, পচা পরিত্যক্ত খাবার, বিষাক্ত ঔষধ, বিষাক্ত পশু, মাছের খাদ্য, পচা কাপড়, মোয়া মরির মতো ইয়াবা, ফেন্সিডিল, যা যুবশক্তিকে পঙ্গু করার অস্ত্র ও ডলার পাচার। এর জন্য রয়েছে সীমান্ত ঘেঁষে শত শত কারখানা, চোরাকার বাড়ি। এভাবে দেশের অভ্যন্তরে লুটপাটের লাইসেন্স নিয়ে নিল, দেশটাকে ভারতের কাছে উলঙ্গ করে দিল। বাংলাদেশের কোনো প্রাইভেসি থাকলো না। ভারত সরকার হাসিনাকে হাতে নিয়ে ঠান্ডা মাথায় দেশের অর্থনীতি যাতে মাথাচাড়া দিতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশে হাসিনার নিরাপত্তার অজুহাত দিয়ে সর্বস্তরে লক্ষ লক্ষ ভারতীয় কারবারি এবং রয়ের মতো সুদক্ষ বাহিনী ঢুকিয়ে দিল। এরা হাসিনাকেও বিশ্বাস করল না। এরা বাংলাদেশ আর্মি, বিডিআর, র্যাব, ডিবি, পুলিশ এদেরকে মনিটরিং করার জন্য সর্বস্তরে ভারতীয়দের মোতায়েন করে দিল এবং হাসিনার মুখ বন্ধ করে এরা শুরু করে দিল আরও ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ খেলা। একটার পর একটা স্টিম রোলার শুরু হয়ে গেল বাংলাদেশের উপর। শত শত কুটির শিল্প হতে ফেন্সিডিল সরবরাহ করে দেশের তরুণ সমাজকে পঙ্গু করে দেয়া, লক্ষ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া, অবাধে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের গুলি করে হত্যা করা, সেনা হত্যার পর বিডিআর নাম বদলিয়ে বিজিবি এবং যুবলীগ, ছাত্রলীগ হইতে বিসিএস ক্যাডার বানিয়ে বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীতে অফিসার পদে ভর্তি করা হলো, যেটাকে রক্ষী বাহিনীর আদলে বানানো হইতেছিল। হাসিনা কাদেরের গর্ব, বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্বের রোল মডেল। অথচ হাসিনার পরম বন্ধু ভারত সরকার আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে অভিন্ন নদীতে উজানে 3600টি বাঁধ দিয়েছে, আরও 100টি বাঁধ নির্মাণাধীন বা সমাপ্ত হয়েছে এবং আরও 56টি নদীর উৎস ভারতে। এই অভিন্ন নদীগুলি বাদ দিয়ে পানি বিদ্যুৎ প্রকল্প, রিজার্ভার, ড্যাম ও বিভিন্ন অবকাঠামো তৈরি করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলিতে পানি থাকে না, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বানে ভাসিয়ে দিচ্ছে, যার ফলে অধিক পানির স্রোতে এদেশের নদী বাঙ্গনে হাজার হাজার মানুষ প্রতি বছর গৃহহারা হয়ে যাচ্ছে। দেশ তার ভূখণ্ড হারাচ্ছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী নদীসমূহ নাম বলছি: গঙ্গা, ইসামতি, কালিন্দিবার, মঙ্গল, বেতন, আত্রাই, পূর্ণভবা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, চিল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, জাদুকাঠা, জাদুখালী, নোয়াগাং, উমিয়াম, ধলা, পিয়াইন, সাঁচি, গোয়াইন, সুরমা, কুশিয়ারা, গোমতী, মোহরী, ফেনী, কর্ণফুলী সহ আরও অনেক নদী। একমাত্র ফেনী নদীতে বাংলাদেশের অংশে মিঠা পানি জমে। হাসিনা কাদের সেই পানির ভাগও ভারতকে দিয়ে দিয়েছে, যেহেতু সে তার পরম বন্ধু আর দেশের সম্পদ তার প্রত্যেক সম্পদ। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গা পদ্মা কেন্দ্রিক জলাধার, ক্রস ড্যাম, রেগুলেটর সহ 33টি অবকাঠামো তৈরি করছে ভারত এবং 50টির উপর বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন। অথচ বাংলাদেশের সুন্দরবন ধ্বংস এবং রয়্যাল বেঙ্গল টাইগার ব্র্যান্ড নিশ্চিত করার জন্য আমদানি নির্ভর ও লাভজনক কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে হাসিনা মোদির পরামর্শে। টিপাইমুখী ভারতের ড্যাম নির্মাণ বাংলাদেশের জন্য মহাবিপর্যয়।
ফারাক্কা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, টিপাইমুখী বাঁধের ফলে সুরমা, কুশিয়ারা, মেঘনার মতো নদীর অস্তিত্ব বিলীন হয়ে অন্তিম পরিণতির দিকে যাত্রা শুরু করেছে এবং দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল বালুচরে পরিণত হয়ে যাচ্ছে। কেননা ভারত মেঘনা, কুশিয়ারা, সুরমা নদীর মূল উৎসধারায় বরাক নদীর উপর টিপাইমুখী বাঁধ নির্মাণ করছে। হাসিনার পরম বন্ধু ভারত আন্তর্জাতিক রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গায়ের জোরে এসব করছে। ফারাক্কা বাঁধের মাধ্যমে নদীর আগ্রাসনে পদ্মাস, ধুধু, বালুর চর, এরপর আবার মরার উপর খাড়ার গা। ভারতের উত্তরবঙ্গের সীমানায় যোগীগোপা নামক স্থানে বাদ দিয়ে উত্তরবঙ্গকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে হাসিনার বন্ধুত্বের রোল মডেল। ওইদিকে পায়রা বন্দরে হিমালয় থেকে মাটি এসে জমার ফলে কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে যাচ্ছে, যা ড্রেজিং করতে আর 10,000 কোটি টাকার দরকার। লেখক গবেষক সৈয়দ আবুল মাকসুদ বলেছিলেন, বাংলাদেশ এখন নদীর মৃত্যুর দেশ। আনু মোহাম্মদ বলেছেন, হাসিনা মোদির রামপাল বিদ্যুৎ কেন্দ্র 5 কোটি মানুষকে এবং সুন্দরবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অথচ দুই প্রতিবেশী দেশের কমন কোনো নদীতে স্টপ করা, বাদ দেওয়া আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বেআইনি। কিন্তু হাসিনা এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। এরপরেও আজ যারা হাসিনার জন্য কান্না করছেন, যারা আবার হাসিনার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারতীয় আগ্রাসন সাধারণভাবে নিচ্ছেন না, আপনাদের অনুরোধ করছি, নিজেরা চিন্তা করুন, ধৈর্য ধরুন। হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা যারা কামিয়েছেন, বর্তমান সরকারের কাছে সারেন্ডার করুন, নিজেদের অপরাধ স্বীকার করুন, দেশের টাকা দেশে রাখুন, দেশে নিয়োগ করুন, হাসিনা প্রীতি ছেড়ে দেন, দেশ ও জাতিকে রক্ষা করেন, দেশের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। শুনতে থাকুন। গত 8 জানুয়ারি 2004 ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা, 2 কোটি বাংলাদেশিকে ফেরত পাঠাও। 8 জানুয়ারি 2004 ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। 26 জানুয়ারি 2012 দিল্লির আদালতের রায়ে বলা হয়েছে, ভারতে 3 কোটি বাংলাদেশি অবস্থান করছে। তাছাড়া আসাম থেকে 2 কোটি মুসলমানকে বিতরণের প্রক্রিয়া শুরু করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছিল হাসিনা মোদির খেলা। বিডিআর হত্যার পর বাংলাদেশ ভারত সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত করে খুলে দেওয়া হয়েছিল। মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন সীমানা দিয়ে চলছিল লক্ষ লক্ষ ভারতীয়দের অনুপ্রবেশ। ইতিমধ্যে হাসিনার 5 আটা কুকুর কাদের বলেছিল বিএনপির আমলে ভারতে যাওয়াদের বাংলাদেশে ফেরত নিবে, যার কারণে ইতিমধ্যেই হাসিনা ভূমি সংস্কার নীতিমালা ঘোষণা করেছিল। যেসব ভারতীয় হিন্দু ব্রিটিশ, পাকিস্তান বা বাংলাদেশের স্বাধীনতার পর তাদের সহায় সম্বল বিক্রি করে এখান থেকে সকল সম্পদ পাচার করে স্বইচ্ছায় ভারতে চলে গিয়েছিল, তাদেরকে আবার বৈধতা দিয়ে বাংলাদেশে ঢুকানোর মোদির চক্রান্ত সফল করা হচ্ছিল। বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামেগঞ্জে ইসকনের ক্যাম্প সংগঠিত হয়েছে, যা আমরা কোনোদিন দেখি নাই। হিন্দু মন্দির, হিন্দুদের পূজা অর্চনা, এইসবের সাথে আমরা হিন্দুদের দুর্গাপূজা, বিভিন্ন পূজায় আমরা তাদের সাথে, তাদের আনন্দের সাথে আমরা সবসময় শেয়ার করতাম, আমরা বুকে বুক মিলিয়ে তাদের সাথে চলতাম। কিন্তু ইসকনের কর্মকাণ্ড আমরা কখনো দেখিনি। বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনে এদের স্থান করে দিচ্ছিল। শুধু আজীবন ক্ষমতা থাকার জন্য হাসিনা 20 কোটি বাংলাদেশিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল। শুনে থাকবেন, গাজায় একদিনে 7 লক্ষ মানুষ ইনফেক্টেড হয়েছিল ভাইরাসে। এমনিভাবে ভারত থেকে আমদানিকৃত সকল বিষাক্ত খাদ্য, মাদক ঢুকিয়ে দিয়ে কোটি কোটি মানুষ মেরে ফেলার চক্রান্ত এগিয়ে যাচ্ছিল। শোনা যাচ্ছে মোদী সরকার শুধু আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য নয়, শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে যেখানে যেই যুদ্ধ হচ্ছে সেখানেই সে সাহায্য করে যাচ্ছে। সে আসলে প্রকৃত বন্ধু। শোনা যাচ্ছে মোদী সরকার শুধু আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য নয়, শুধুমাত্র মুসলিমদের হত্যা করার জন্য কোটি কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ, হাজার হাজার সৈন্য দিয়ে
যেখানে মুসলিম বিরোধী যুদ্ধ চলছে সেখানেই সহযোগিতা করে যাচ্ছে। ইউএসএ, ইউকে, ইউরোপ তার প্রকৃত বন্ধু নয়, তার আসল বন্ধু পুতিন, এরদোগান। এদিকে মোদির মদদে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আলাদা রাষ্ট্র, স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য বঙ্গ সেনা নামক সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা কায়দায় ঢুকিয়ে দেওয়ার কার্যক্রম চলছে, যার কারণে 31 জুলাই 2009 হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করেছিল। এই কারণেই সীমানা অরক্ষিত বা খুলে রেখেছিল। দেশ ও জাতির কোনো ধরনের পরিকল্পনা না নিয়ে পদ্মা সেতু, পাতাল টানেল, মেট্রো রেলের মতো কিছু মেগা প্রকল্প জাতির সামনে মূলা ঝুলিয়ে দেশের সকল অর্থ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, বৈদেশিক ঋণ, দান অনুদানের লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ভারতের জন্য ট্রানজিট রুট তৈরি করে দিয়েছে, যাতে যে কোনো সময় লক্ষ লক্ষ মানুষ ভারতীয় ফোর্স ঢুকে যেতে পারে। ফেনী নদীর উপর ব্রিজ দিয়ে চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি হাইওয়ে তৈরি করে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে ভারত সহজে আমাদের সকল সম্পদ নিয়ে যেতে পারে এবং তাদের 7টি রাজ্যে চলাচল করতে পারে এবং তাদের পোষণ করা হিন্দুদের প্রোটেকশন দিতে পারে এবং 20 কোটি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে। কক্সবাজার থেকে মংলা বন্দর পর্যন্ত 8টি পয়েন্টে ভারতকে করিডোর হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক লোন, জলবায়ু অনুদান, দেশের রিজার্ভ শেষ করে বাংলাদেশের উপকূল ঘেঁষে ভারতের জন্য মহাসড়ক বানানো হচ্ছিল, ভারত যাতে সরাসরি আমাদের বুকের উপর দেয়া 7 রাজ্যে যাতায়াত করতে পারে। বাংলাদেশের উর্বর মাটি, প্রাকৃতিক সম্পদ, সৌন্দর্য, রত্নগর্ভা বঙ্গোপসাগর এবং পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা, জীবন মান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংস্কৃতি, বৈদেশিক রেমিটেন্স, এসব দেখে আগ্রাসী শক্তির রীতিমতো হিংসায় ও ভয়ে জ্বলে পড়ে যাচ্ছিল। ভারত সরকারের হীন চক্রান্ত সফল করার জন্য রোহিঙ্গার মতো বিস্ফোরা আমাদের মাথার উপর ঠেলে দিয়েছে এবং বাংলাদেশকে অক্টোপাস এবং রক্ত শোষক জোকের মতো ধরে ফেলেছে এবং ধীরে ধীরে ঠান্ডা মাথায় কোটি কোটি বাংলাদেশিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে পঙ্গু বানিয়ে 3-4 কোটি ভারতীয়কে দেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়ার সমঝোতা চলছিল, যার কারণে হাসিনা কর্তৃক দেশের গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ প্রত্যেককে রয়ের মনিটরিংয়ের নিয়ন্ত্রণে রেখে তাদেরকে ভয়ভীতি এবং ব্ল্যাকমেইল করে বিনা ভোটে হাসিনা কাদেরকে ক্ষমতা এনে দেশ ও দেশের সকল সম্পদ বাংলাদেশি জাতীয়তাবাদ শক্তিকে নির্মূল করে এদেশকে একটি অকার্যকর দেশে পরিণত করার ষড়যন্ত্রে চূড়ান্ত করার পথে এগিয়ে যাচ্ছিল। সর্বস্তরে মেধাবী জাতীয়তাবাদী বাংলাদেশিদের নির্মূল করে সেখানে ভারতীয়দের পুনর্বাসন করার ষড়যন্ত্রে এগিয়ে যাচ্ছিল। মোদি হাসিনাকে দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ছিনিয়ে নিচ্ছিল। কি জন্য, কাদের জন্য, কোন শর্তে? দেশবাসীকে আড়াল করে বাংলাদেশের নতুন রাজধানী তৈরি করতে ভারতের সাহারা গ্রুপ 2,34,000 কোটি রুপি খরচ করবে, যার আয়তন 40 স্কয়ার কিলোমিটার, এবং 80,000 কোটি রুপি বিনিয়োগে ঢাকার কাছে 5টি উপশহর নির্মাণ করবে ভারত, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট। অথচ এমন প্রজেক্ট প্রবাসী বাংলাদেশিরাই করতে পারে যদি তাদেরকে তাদের অর্থের নিশ্চয়তা এবং লাভ থেকে কিছু লাভ তাদেরকে দেয়া যায়। যেভাবে ইউনাইটেড আরব এমিরেটস তেল ক্ষেত্র জমির মালিকদের শেয়ার হোল্ডার করা হয়েছে। বাংলাদেশের 4-5 লাখ ভারতীয় গোপনে কাজ করছে গার্মেন্টস সেক্টরে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প ভারতের দখলে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দা বিভাগে তদন্তে জানা যায় প্রতি বছর এনবিআর গোয়েন্দা বিভাগের তদন্তে জানা যায় প্রতি বছর ডলারের মাধ্যমে 20,000 কোটি টাকা ভারতে পাচার হয়ে যাচ্ছে। এতে জড়িত ভারতের প্রভাবশালী হুন্ডি ব্যবসায়ী এবং হাসিনার লুটেরা মানি লন্ডারিং সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ, যার কারণে বহুবার ধরা পড়েছে। যাচ্ছে ডলার, আসছে বালু। 5 লক্ষ অবৈধ ভারতীয় শ্রমিক বছরে 500 কোটি ডলার অর্থাৎ 60,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, রিপোর্ট বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি। হাসিনা কাদের বলছে বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগ্রাসী চক্রান্তে বাংলাদেশ এশিয়ান হাইওয়ে থেকে বাদ পড়েছে। 40,000 বর্গমাইল সমুদ্র সীমা ভারত দখল করে নিতে চাচ্ছে। ভারতের সাথে আন্তর্জাতিক কোর্টের মামলা কি অবস্থায় আছে বা হাসিনা সরকার কি করে রেখে দিয়েছে বাংলাদেশ জানে না। হয়তো
ভারতের চাপে মামলা উঠিয়ে নিয়েছে কিনা তাও সন্দেহ পোষণ করছে অনেকে। ইন্ডিয়া চায়না প্ল্যানেট বাঁধ তৈরি হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরের মহীশোপনের কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। ষড়যন্ত্রের কারণে যুক্তরাষ্ট্রে ও ইউরোপে কৃষি শ্রমিক আমদানির তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়েছে। 9 ডিসেম্বর 2011 বোস্টন ইউএসএ থেকে ভারতের জনতা পার্টির নেতা বলেছেন, সিলেট খুলনা ভারতের দখল নেওয়া উচিত। ভারতের বর্তমান বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ সৃষ্টি ভুল ছিল, আমাদের 7 রাজ্যে চলাচলের অসুবিধা হচ্ছে। ভারতে অবস্থানরত মুসলিমদের ভোটাধিকার তুলে নেওয়া উচিত। আগ্রাসী দেশের ষড়যন্ত্রের কারণে মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বের 58টি দেশের জন্য H1B ও H1B ভিসার তালিকা হইতে বাংলাদেশ বাদ। হাসিনা সরকার একটি কথা বলে নাই। ভারতীয়রাও বাংলাদেশের সব গোয়েন্দা কার্যালয়ে অফিস করছে। পুলিশ, র্যাব, বর্ডার গার্ড ও সেনাবাহিনী আইন বিভাগে অবৈধভাবে ভারতীয়দের নিয়োগ দিচ্ছে। সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ইলেকট্রনিক্স নজরদারি সহ ভারত বিরোধীদের বিডিআর হত্যার জের ধরে ধারাবাহিকতা চালাচ্ছে। বাংলাদেশের যেখানেই অর্থনৈতিক সম্ভাবনা সেখানেই হামলা চালাচ্ছে। বঙ্গোপসাগরের উপকূলে চুরি ডাকাতির ঘটনাকে সোমালিয়ার পাইরেসি বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। বরগুনা থেকে পটুয়াখালীর সাগর ঘেঁষে 21 কিলোমিটার দৈর্ঘ্য হাইওয়ে ভারতের জন্য এবং ট্যাংরাগিরি বনের 1 কিলোমিটার দূরত্বে কয়লা বিদ্যুৎ স্থাপন এবং সুন্দরবন সহ আমাদের বনায়ন ধ্বংস করে মোদিকে খুশি রাখছিল। 2009-2012 বিএসএফ কর্তৃক সীমান্তে 203 জন বাংলাদেশি হত্যা। সাগরে ভারতীয় জেলেদের দাপটে অসহায় বাংলাদেশের জেলেরা। যখন বাংলাদেশ সরকার মাছ ধরা বন্ধ করে তখন ভারত মিয়ানমার থাই জেলেরা অবাধে বাংলাদেশের সীমানায় মাছ ধরে। হাসিনা ছিল নিশ্চুপ। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ আগ্রাসী দেশের সুদূর প্রসারী ষড়যন্ত্র। ঠিকানা নিউ ইয়র্ক। হাকালুকু হাওরে মাছ ও হাঁস মৃত্যুর পিছনে ভারত থেকে সরবরাহকৃত তেজস্ক্রিয় ইউরেনিয়াম প্রধান কারণ। ভোলার দক্ষিণের চরগুলিতে এক রাতে হাজার হাজার গরু, মহিষ, ছাগল মৃত অবস্থায় দেখা যায়। ভারতের আসাম সীমান্তের করিমগঞ্জে মুসলমানদের কাঁটাতারের বাইরে ঠেলে বাংলাদেশের সীমানায় রেখেছে। অথচ হাসিনা শুধুমাত্র ক্ষমতার লোভে আমাদের সকল জাতীয় সম্পদ ভারতের হাতে তুলে দিচ্ছিল। বিষাক্ত খাদ্য, নিম্নমানের সরঞ্জামাদি আমদানি করে জাতিকে বোঝাচ্ছে ভারত ছাড়া আমরা বাঁচব না। ভারতের অর্থনীতিকে নির্মাণ করার জন্য আমাদের অর্থনীতি ধ্বংস করে তছনছ করে দিচ্ছিল। ইউএনডিপি মানব উন্নয়ন রিপোর্ট, ভারতের 60 কোটি 20 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট, ভারতে অভুক্তদের সংখ্যা 21 কোটি 30 লাখ। ফাও রিপোর্ট, প্রতিদিন ভারতে 23 কোটি মানুষ অভুক্ত থাকে। টাইমস অফ ইন্ডিয়া, 21% ভারতীয় অপুষ্টিতে ভোগে। এই হিসাবে 140 কোটি অধ্যুষিত ভারতের কাছে আমাদের পাওয়ার কি থাকতে পারে? কিন্তু হাসিনা শুধু ক্ষমতার জন্য দেশের সহায় সম্পদ সব কিছু দিয়ে আমাদের দেশকে ভোগলা করে দিয়েছে। হাসিনা বিদেশমন্ত্রী 16/12/2009 বলেছিলেন, দালাল ধরে প্রতিদিন ভারত থেকে লোক আসছে। 30 এপ্রিল 2016 সুন্দরবনে আগুন লাগায় রায়ন্দা ইউনিয়নের হাসিনা লীগের সভাপতি ও 5 জন সহযোগী। কোনো তদন্ত হয়নি। সুন্দরবনকে ধ্বংস করার চূড়ান্ত নীল নকশা কার্যকরী করার জন্য প্রতি বছর সুন্দরবনে আগুন লাগিয়ে পুড়ে ফেলছে, যেমনি করে কয়লা তাপবিদ্যুৎ চালু করেছে। সুন্দরবনের বৃহত্তর অংশের মালিক বাংলাদেশ, তাই এটাকে ধ্বংস করে এখান দিয়ে 7 রাজ্যে যোগাযোগের ব্যবস্থা, সুদূর প্রসারী পরিকল্পনা এবং রয়্যাল বেঙ্গল টাইগার ব্র্যান্ড কবজা করা। বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্বের রোল মডেল হাসিনা কাদের। তাই 20 কোটি বাংলাদেশিকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং দেশের সকল সম্পদ ভারতের হাতে তুলে দিতে হবে এবং 4-5 কোটি ভারতীয়কে দেশের অভ্যন্তরে ঢুকাতে হবে।
ভোট ভোট ব্যাংক বানাতে হবে, আজীবন ক্ষমতা থাকতে হবে, আজীবন গণভবন টু গোপালগঞ্জ, রাজপ্রাসাদ, পদ্মা সেতু দিয়ে যাতায়াত করবে, মানুষ দেখবে ওই যে মহারানী যাচ্ছে, গণভবন, পদ্মা সেতু, গোপালগঞ্জ, রাস্তার পাশে নিজের আর বঙ্গবন্ধুর ছবি। এটাই ছিল তার স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন। সুন্দরবনে প্রতি বছর আগুন দিয়ে ধ্বংস করার ব্যবস্থা করছে। মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমি সংরক্ষণের 442 কোটি টাকা হাসিনার হাতেই ছিল। হয়তো প্রকৃত মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার জন্য এটা কোনো বিয়োগান্তক খাতে চুরিদারি করার জন্য অন্যত্র নিয়ে গেছে। দিনাজপুর বড় পুকুরিয়ায় 846 কোটি টাকার কয়লা লুট করে চোরাকারবারীরা নামমাত্র দামে সীমান্তের ওপারে পার করে দিয়েছে। এককালে পৃথিবীর সর্ববৃহৎ আদমজি জুট মিলের বিশাল সম্পত্তি হাজার হাজার সুদক্ষ শ্রমিকদের পথে বসিয়ে বিলুপ্ত করে দিয়েছে। সেই বিশাল জাতীয় সম্পত্তি কী অবস্থায় আছে জাতি জানে না। পাকিস্তান আমলের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী পাট শিল্প ধ্বংস করে চাষিদের দেওয়ালিয়া বানিয়ে দিয়েছে। নিটিং শিল্প, বস্ত্র শিল্প, তুলা শিল্প, রানা প্লাজার মতো বহু পোশাক শিল্প ধ্বংস করে ভারতের হাতে দিয়ে দিয়েছে। সারা বিশ্বে চামড়ার জিনিসপত্র অনেক মূল্যবান, বাংলাদেশের চামড়া পচে গলে যাচ্ছে। চা রপ্তানি 1 কোটি কেজি থেকে 90,000 কেজিতে দাঁড়িয়েছে। বাকি চা সরাসরি ভারতে চলে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চায়ের প্রচুর চাহিদা থাকায় ভারত সেই চা রপ্তানি করে প্রচুর মুনাফা লুটছে। প্রবাসী বাংলাদেশি সহ বহু কষ্টে অর্জিত প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের জাতীয় আয়, ঋণ ও অনুদানের টাকা দিয়ে আমদানি করা হচ্ছে নকল ঔষধ, বীজ, বিষাক্ত গোখাদ্য, মাছের খাদ্য, সার, পচা গোস্ত, ডাল, চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, ডিম, বিষাক্ত হাঁস মুরগির খাবার, সব ধরনের বিষাক্ত খাদ্য সামগ্রী আমদানি করে দেশের কৃষিক্ষেত্রকে অকেজ করে ভারত থেকে আমদানি নির্ভর দেশে পরিণত করে দিতে চাচ্ছিল এবং সেই পথেই এগিয়ে যাচ্ছিল। এগুলোর পিছনে মূল ছিল ডলার পাচার। লক্ষ লক্ষ নিম্নমানের গাড়ি, বাস, লেগুনা, সিএনজি, টাটা রাটা, মহেন্দ্র, যোগিন্দর, নাসিমন, যেসব গাড়ি 1-1.5 বছরের মধ্যেই অকেজো হয়ে যাচ্ছে, যা পোড়ালে লোহার পরিবর্তে মরিচিকার মতো গুঁড়া বের হয়ে দেশের মাটিকে অকেজো করে দিচ্ছে এবং বাংলাদেশের মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কি আর করা যায়? হাসিনা কাদেরের পরম বন্ধু, ক্ষমতার রক্ষা কবচ, ভারত থেকে এসব আমদানি করা হয়েছিল। এভাবে দেশের লক্ষ লক্ষ ডলার ভারতের হাতে তুলে দেওয়ার মধ্যখানে হাসিনার দোসরেরা এবং বাছাইকৃত আমলারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছিল। অথচ এসব আমদানিকৃত দ্রব্য আমাদের দেশেই করা যেত। শুধু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরাঞ্চলে সরকারি তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সমস্ত নিত্য প্রয়োজনীয় শস্য, মাছ, মাংস সহ সকল ধরনের পুষ্টিকর খাদ্য উৎপাদন করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হতো। এখানে রয়ের সবচেয়ে বিশ্বস্ত, দেশের বিশ্বাসঘাতক তোফায়েল আহমদ এইসব চর রোহিঙ্গাদের আশ্রয়স্থল বানিয়েছে। কিছুদিন আগে চরাঞ্চলে হাজার হাজার গরু, ছাগল, মহিষ এক রাতে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল, কোনো তদন্ত হয় নাই। বাংলাদেশের উদ্যোক্তারা যেমন ওয়ালটন, ইসলাম গ্রুপ, নাবানা, মেধাবী ইঞ্জিনিয়ার, এমনকি ধোলাই খাল, জিঞ্জিরাতেও সরকারের সদিচ্ছা থাকলে ভারত থেকে আমদানিকৃত যানবাহনের চেয়ে অনেক বেশি মানসম্মত গাড়ি বানাতে যেত। আরও উন্নত মানের এবং টেকসই যানবাহন বানানোর জন্য চীন, জাপান, ইউরোপ, আমেরিকা থেকে ইনভেস্টর, মূলধন ও টেকনোলজি এনে আরও কম খরচে অনেক টেকসই উন্নত মানের যানবাহন বানানো যেত। যেমন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশসমূহে গাড়ি ও যন্ত্রপাতি তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করে ধনীর দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। কেননা ওখানে গণতান্ত্রিক দেশ, দেশপ্রেমিক, জবাবদিহিতামূলক জনগণের সরকার আছে। সমগ্র পৃথিবী বাস অনুপযোগী শ্রেষ্ঠ তালিকায় 1 নং হলো আমাদের বাংলাদেশের ঢাকা শহর। মারাত্মক তেজস্ক্রিয় ঝুঁকি, শব্দ দূষণ ও ট্রাফিক সিস্টেম ছাড়া অলৌকিকভাবে 2-3 কোটি মানুষ ঢাকা শহরে বেঁচে আছে। একজন ব্রিটিশ ট্যুরিস্ট বলেছিলেন, ক্যাপিটাল ঢাকা উইদাউট ট্রাফিক সিস্টেম ইজ রানিং বাই গড। ঢাকার ক্যাপিটাল ট্রাফিক সিস্টেম চলতেছে আল্লাহর মর্জিতে। পৃথিবীতে আমাদের চেয়েও অনেক গরিব দেশ আছে। প্রত্যেকটি দেশের রাজধানী সহ
অনেক বড় বড় শহরগুলি স্থায়ী অবকাঠামোর উপর সাজিয়ে গুছিয়ে বানানো হয়েছে। আর বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলি স্বাধীনতার 53 বৎসর পরেও জঘন্য অবস্থা বিরাজ করছে। ময়লা, নর্দমা, দুর্গন্ধ, মশামাছির অভয়ারণ্য শহরে পরিণত হয়ে কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে পুরা জাতি পঙ্গু হয়ে যাচ্ছে। এইভাবেই হাসিনার দেশ এগিয়ে যাচ্ছিল। ঢাকা শহর সহ প্রত্যেকটি শহরের ময়লা আবর্জনা সংগ্রহ করে শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এগুলো থেকে জৈব সার, দামি কেমিক্যাল এবং বিদ্যুৎ উৎপাদন করার আগ্রহ জানিয়েছিল আমেরিকার রিনিউয়েবল এনার্জি ম্যানেজমেন্ট গ্রুপ। হাসিনা তাদেরকে ডুবতে দেয়নি। বাংলাদেশের দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, মেধাবী যুবগোষ্ঠী দেশ ও জাতীয় সকল স্বার্থ বাদ দিয়ে শুধুমাত্র চিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য দেশের সকল প্রশাসনিক, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব ইত্যাদি বাহিনীতে হাসিনার বিশ্বস্ত যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা পান্ডা, রয়ের এজেন্ট এবং অবৈধ ভারতীয়দেরকে সকল গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। ঢাকা সহ প্রত্যেকটি শহরের রাস্তার দুই পাশে দখল করে অর্ধেকের বেশি অংশ হকার, কাঁচা বাজার, মেরামত সামগ্রী, ময়লা আবর্জনা, ঠেলাগাড়ি ও রিক্সার দখলে। দেশের সকল খাল, নদী, পাহাড়, খাসজমি, হাট, ঘাট হাসিনা লীগের, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ, পেটুয়া বাহিনীর দখলে। দেখলে মনে হয় এগুলি ওদের বাপদাদার সম্পত্তি, অথচ মানুষ চলাচলের জন্য কোনো ব্যবস্থা নাই। কোনো কোনো রাস্তার ফুটপাতে 2, 3, 4 লাইনেও দোকান বসিয়ে দিয়েছে। আর এসব রক্ষণাবেক্ষণ করে প্রতিদিন তারা লক্ষ লক্ষ কোটি টাকা আয় করছে। প্রত্যেকটি সরকারি ফুটপাত হতে শুরু করে প্রত্যেকটি সরকারি সম্পত্তি হাসিনার পান্ডাদের সম্পত্তি। এটাই মনে করি তারা সব দখল করে এভাবেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে। এতে করে মাথাপিছু আয় বেড়েছে। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছিল। রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি চালিয়ে লক্ষ লক্ষ কর্মক্ষম মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। ঢাকা সহ প্রত্যেকটি শহরকে রিক্সানগরী বানিয়ে রেখেছে। যেহেতু গরিব দুঃখী মানুষগুলি, হাসিনার কোনো জাতীয় পরিকল্পনা ছিল না, কেননা এরা পঙ্গু হয়ে গেলে ওর কি আসে। কাদের মিয়া হাসিনাকে না জানিয়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য হঠাৎ করে অটোরিকশা বন্ধ করে দিয়েছিল। এরপর ঢাকা শহর অচল করে দিল। হাসিনা এবার তাদের বৈধ করে দিয়ে ঢাকার মানুষের শান্তি হারাম করে দিল। দেশের গরিব দুঃখী মানুষগুলি বস্তি, ফুটপাতে, দোকানে বিভিন্নভাবে দৈনিক 10-12 ঘন্টা পরিশ্রম করে যে টাকাটা পায়, তা থেকেও গুন্ডালীগদের চাঁদা দিতে হয়। এ তো গুন্ডালীগ শত শত কোটি টাকা কামিয়েছে। দেশের অবকাঠামোগত স্থায়ী কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। শহরের লক্ষ লক্ষ ভাসমান মানুষগুলি খোলা আকাশের নিচে, রাস্তার পাশে, দুর্গন্ধ, ময়লা আবর্জনার মধ্যে অত্যন্ত কষ্টে, অস্বাস্থ্যকর পরিবেশে মা ও শিশুসহ কোনো মতে জীবন কাটাচ্ছে। অথচ হাসিনা কাদের বলেছে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। সারা বছর রাস্তা খোরাখুরিতে প্রতিনিয়ত মানুষের ভোগান্তি বাড়ছে, আর বারবার টেন্ডার হচ্ছে। রাস্তা ঢালাইয়ের 2-3 মাস পরেই ভেঙে যাচ্ছে। এই রিসাইক্লিং দ্বারা তারা টোকাই থেকে কোটিপতি হয়েছে। মাথাপিছু আয় বেড়ে গিয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। ঢাকা সহ প্রত্যেকটি শহর, উপশহর, রিক্সা, ঠেলাগাড়ি, ভ্যান, লেগুনা, মহেন্দর, যোগিন্দর, অটোর মতো নিম্নমানের যানবাহনের শহরে পরিণত হয়েছে। আমাদের জাতিগত ঐতিহ্য, মান, সম্মান, রুচিবোধ বিনষ্ট করে দিয়েছে। ঢাকা সহ প্রত্যেকটি শহরে ট্রাফিক জ্যামে পড়ে কর্মচারীদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে থেকে জেলখানার মতো বিভৎস সময় কাটাচ্ছে। এদের জীবন থেকে হাজার হাজার কর্মময় ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং বাহনগুলি বসে বসে কোটি কোটি টাকার তেল, গ্যাস, ডিজেল পোড়াচ্ছে। অথচ আমেরিকার মতো উন্নত দেশেও আইন করে দিয়েছে কোনো ব্যক্তি 3 মিনিটের বেশি অযথা দাঁড়িয়ে থেকে গাড়ি চালু রাখলে তাকে বাংলাদেশি টাকায় 20,000 টাকা জরিমানা দিতে হবে। ভারত থেকে আমদানিকৃত এসব নিম্নমানের গাড়ি চালাচ্ছে লাইসেন্সবিহীন 12 থেকে 18 বছরের শিশুরা, যার ফলে প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগাচ্ছে পথচারী সাধারণ মানুষ। যে কোনো মানুষ ঘর থেকে বের হলে ঘরে ফেরত আসার কোনো নিশ্চয়তা নাই। মহিলা যাত্রীদের গাড়ির ভিতরে র্যাপ করা হচ্ছে। বিচার করতে গেলে গাড়ির মালিক সহ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তাই সরকার নাগরিক অধিকার অশান্তি বাড়বে বলে মাফ করে দিচ্ছে। এতে ঘাতকেরা নিরাপদে থাকছে।
এটাই হাসিনার কৌশল। কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত কোনো জাতীয় পরিকল্পনা না নিয়ে দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতিনিয়ত শত শত অস্থায়ী প্রকল্প একনেকে পাশ করিয়ে নিচ্ছিল। এসব অধিকাংশ প্রকল্পের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এসব টাকা গায়েব হয়ে গেছে। আর কিছু মেগা প্রজেক্ট যেমন মগবাজার রুরাল সড়ক, মেট্রো রেল, নিজের বাপদাদার বাড়ির প্রাসাদে সড়ক পথে যাওয়ার স্বপ্ন, পদ্মা সেতু, টানেল জাতির কাছে মূলা ঝুলিয়ে দেশের জাতীয় আয়, ব্যাংক, বিমা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এডিবি লোন, চড়া সুদে লোন, দান, অনুদান, জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড বাংলাদেশ ব্যাংকের মজুদ, প্রতিদিনের প্রবাসীদের বহু কষ্টে অর্জিত রেমিটেন্স থেকে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের বহু বছর আগ থেকে সাধারণ মানুষ থেকে টোল আদায় করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পদ্মা সেতুর প্রাথমিক খরচ দেখানো হয়েছে প্রথম শিডিউল 12,133 কোটি টাকা, এরপর বাড়ানো হয় 1,117 কোটি টাকা। 2023 সালে খরচ দাঁড়ায় 30,193 কোটি টাকা। 2024 সালে দাঁড়ায় 32,605 কোটি টাকা। সময় নেয় 8 বছরের বেশি। গড়ে প্রতিদিন টোল আদায় হচ্ছে 2,15,00,000 টাকা। পরে দেখা গেল নতুন করে চড়া সুদে ঋণ নিয়ে পূর্বের ঋণ ও সুদ পরিশোধ করা হচ্ছে। 20 দিনে টোল আদায় 431 কোটি টাকা। মেট্রো রেলের খরচ 22,000 কোটি টাকা। দেশের মানুষকে জানিয়েছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু বানানো হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে পদ্মা সেতুর লোন পরিশোধ করা হচ্ছে। তাহলে নিজস্ব টাকা কোথায়? বিশ্বব্যাংক কম সুদে অর্থ বিনিয়োগ করতে চেয়েছিল। বিশ্বব্যাংক থেকে অর্থ না নেওয়ার কারণ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা নিজেরাই তত্ত্বাবধান করবেন। তাই হাসিনার ঘুষখোর অসৎ আমলারা তা মানতে রাজি হয় নাই। কেননা যদি বিশ্বব্যাংক নিজেরা তাদের তদারক করতেন তাহলে ওদের কোনো লাভ হবে না। বিদায় নিজস্ব অর্থায়নের মিথ্যা অপপ্রচার চালিয়েছিল। সব কিছুর মধ্যেই ছিল মিথ্যা ধূম্রজাল। ঢাকা চট্টগ্রাম সড়কে দুই পাশে 2 লেন বানাতে যে টাকা খরচ করেছে কাদের, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক নামে পরিচিতি লাভ করেছে। সে পরিমাণ টাকা দিয়ে 8 লেন মহাসড়ক বানানো যেত। আন্তর্জাতিক বা দেশীয় স্বাধীন অডিট কোম্পানির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করালে জানা যাবে এইসব প্রজেক্টের মাধ্যমে হাসিনা লীগ কত টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় এই টাকা দিয়ে প্রত্যেকটি জেলা বিভাগীয় শহরকে স্থায়ী অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা দিয়ে কানেক্ট করা যেত এবং সংগৃহীত টাকা দিয়ে বাংলাদেশ উন্নয়ন দেশে রূপ ধারণ করত। প্রিয় ভিউয়ার, এরপর শুনবেন হাসিনা কাদেরের উন্নয়নের মহাসড়ক। ততক্ষণ ভালো থাকুন, সাবধান থাকুন, নতুন প্রজন্মের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।